আজকে আমাদের এইচএসসি ফিজিক্স ফার্স্ট পেপার ভেক্টর অধ্যায়ের ক্রস গুণফলের দ্বিতীয় ক্লাস। ক্রস গুণফলের এই ক্লাসে আমরা একটা উদ্দীপক থেকে মোটামুটি 6টা কোশ্চেন সলভ করব। তো আশা করা যায় এগুলো করলে আমাদের ক্রস গুণফলের ম্যাথ প্র্যাকটিসটা হয়ে যাবে। এই টাইপের প্রশ্নই বারবার আসে। তো আমরা প্রথম প্রশ্নের দিকে তাকাই। এ ক্রস বি ইকুয়ালস টু হোয়াট, অর্থাৎ এ ভেক্টর বি ভেক্টর এই দুইটা ভেক্টরের ক্রস গুণফল করতে বলছে। তো ক্রস গুণফল আমরা করি কিন্তু নির্ণায়কের সাহায্যে। গত ক্লাসে আমরা দেখছিলাম যে আমরা ক্রস গুণফল করি নির্ণায়কের সাহায্যে। তাহলে যদি আমাদেরকে এ ক্রস বি করতে বলে তাহলে আমরা প্রথমে একটা জাদুর বাক্স আঁকাবো, যেটাকে আসলে মডুলাস বলে। প্রথমে হচ্ছে আই জে, তারপরে কে, তারপরে আই জে কে বরাবর আসলে সহগ বসাইতে হবে। প্রথমে যেহেতু এ ভেক্টর আছে, এ ভেক্টর আই এর সহগ বসাবো 2, জে এর সহগ বসাবো -3, কে এর সহগ বসাবো হচ্ছে 1। তারপরে বি ভেক্টরের আই এর সহগ হচ্ছে 1, জে এর সহগ হচ্ছে 2 এবং কে এর সহগ হচ্ছে 4। এই হচ্ছে অবস্থা। এখন দেখো, নির্ণায়কের সাথে গুণ করার পদ্ধতি আমরা গত ক্লাসে একবার দেখাইছি, তারপরে আমি আরেকবার একটু বলে দেই যাতে করে তোমাদের একবার রিভিশন হয়ে যায়। তাহলে আমরা প্রথমে কি করব, আই ক্যাপ এই ভেক্টরটাকে নিব। আই ক্যাপ এই ভেক্টরকে নিয়ে মনে মনে এই বরাবর রো এবং কলামকে বাদ দিয়ে দিই। আই ক্যাপ ভেক্টরকে নিয়ে এই বরাবর রো এবং কলামকে বাদ দিয়ে দিই। দিলে থাকতেছে কি -3, 1, 2 এবং 4, চারটা সংখ্যা থাকতেছে। তারপরে আড়াআড়ি গুণ করা শুরু করব। তাহলে এইটার সাথে এটা আড়াআড়ি গুণ করব, তারপরে এটা গুণ করব। তাহলে প্রথমে একটু আড়াআড়ি গুণ করি। 3 গুণন 4 কত হয়? 3 4 এ 12, সামনে একটা -12। একবার আড়াআড়ি গুণ করার পরে নিয়ম অনুযায়ী একটা মাইনাস দিব, এটা হচ্ছে নিয়মের মাইনাস। ঠিক আছে, তারপরে আড়াআড়ি গুণ করব। তাহলে 2 অক্ষে 2। তারপরে দেখো, যে বরাবর রো কলাম বাদ দেওয়ার আগে সূত্রের বা নিয়মের একটা মাইনাস দিয়ে রাখবা। জে এর বেলায় বা মাঝখানের ওই কলামের বেলায় আমাদের একটা মাইনাস চিহ্ন দিতে হবে। তারপরে যে বরাবর মনে মনে যদি রো কলাম বাদ দিয়ে দাও, যে বরাবর মনে মনে রো এবং কলাম বাদ দিলে থাকে কিন্তু চারটা সংখ্যা, 2 1 1 4। তারপরে আড়াআড়ি গুণ করব। তাহলে 2 দিয়ে 4 কে গুণ করলে হবে 8, মাঝখানে চিহ্ন নিয়ম অনুযায়ী একবার আড়াআড়ি গুণ করার পরে নিয়ম অনুযায়ী হচ্ছে মাইনাস। তারপরে কি আসবে? 1 হয়ে গেল। তারপরে কে বরাবর রো কলাম বাদ দিলাম, কে এর সামনে কিন্তু আর মাইনাস হবে না, এটা প্লাসই হবে, শুধুমাত্র জে এর জন্য বা মাঝখানেরটার জন্য মাইনাস। তাহলে কে বরাবর যদি রো এবং কলামকে বাদ দিয়ে দেই তাহলে থাকে 2 -3 1 এবং 2। তারপরে দেখো, প্রথমে একটা আড়াআড়ি গুণ করলাম, 2 2 4। তারপরে নিয়ম অনুযায়ী একটা মাইনাস দিলাম। দেওয়ার পরে দেখো 3 এবং 1 গুণফল কত? -3। তাহলে এখন আমরা যদি একটু যোগ বিয়োগ করি, ক্রস গুণফল শেষ। -49, আরেকবার একটু বলো। 12 - 2 কই থেকে আসলো? আই বরাবর রো এবং কলাম বাদ দিয়ে দিছি। তারপরে আড়াআড়ি গুণ করলাম, -3 × 4 কত আসে? -12। তারপরে মাইনাস, তারপরে এই যে এই আড়াআড়ি গুণ করতে হবে আরেকটা, প্রত্যেকবারই তাই করা হচ্ছে। তাহলে এখানে কত থাকতেছে? -8 - 1 7, তাহলে -7i। আর এখানে হচ্ছে 7, তাহলে +7k। এটাই ক্রস গুণফল 7j ক্যাপ। দেখো, বুঝতে পারছো ক্রস গুণফল কিন্তু খুবই সহজ। ক্রস গুণফল খুবই সহজ। এবার 2 নাম্বার প্রশ্ন আমাদেরকে কি বলছে দেখো, 2 নাম্বার প্রশ্ন আমাদেরকে বলছে এ আর বি এবং সি ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল হবে কিনা। তোমাদের মনে থাকার কথা, আমরা যখন ডট গুণফল শিখছিলাম তখন সেখানে একটা প্রশ্ন ছিল দুইটা ভেক্টর পরস্পর লম্ব হবে কিনা, আর এখানে হচ্ছে সমান্তরাল হবে কিনা। তো মনে রাখবা, দুইটা ভেক্টর সমান্তরাল হতে গেলে তাদের মধ্যবর্তী কোণ হতে হয় 0 ডিগ্রি। দুইটা ভেক্টর যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে তাদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। তো এখান থেকে আমরা একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবো যে বি এবং সি যদি পরস্পর সমান্তরাল হতে হয় তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত হবে। আচ্ছা, এইভাবে লিখা, শুধু শর্তটা লিখি, এটাকে অন্য কালার দিয়ে তুমি লিখে রাখবা। পরীক্ষার হলে এভাবে শর্ত আকারে লেখার দরকার নাই, তুমি এরকম করে লেখো যে বি এবং সি এর ক্রস গুণফল 0 যদি হয় তাহলে বি ভেক্টর আর সি ভেক্টর সমান্তরাল হবে। আমি যেভাবে লিখছি এভাবে প্রতীক দিয়ে লিখলে বুঝতে পারবো আশা করি। বি ভেক্টর আর সি ভেক্টরের ক্রস গুণফল 0 হলে কি হবে? তারা পরস্পর সমান্তরাল হবে। এখন এটার কারণ ব্যাখ্যা করি, শর্তটা এরকম কেন হইল। দেখো তো, ক্রস গুণফলের সূত্রটা কি? বি ক্রস সি যদি আমি করি, বি ক্রস সি সমান সমান বি সি সাইন থিটা। আমি শুধু মানের কথা চিন্তা করতেছি। তাহলে দুইটা ভেক্টর যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হয়? দুইটা ভেক্টর পরস্পর সমান্তরাল হলে তাদের মধ্যবর্তী কোণ থিটা হয় হচ্ছে 0 ডিগ্রি। তাহলে এখন একটু চিন্তা করো, বি সি সাইন 0 ডিগ্রি, বি সি সাইন 0 ডিগ্রি। আমরা জানি সাইন 0 ডিগ্রির মান 0, তাহলে বি ক্রস সি কত আসতেছে? বি ক্রস সি এর আনসার আসতেছে 0।
কখন আসতেছে, শুধু মান 0 কখন আসতেছে, যখন তুমি মধ্যবর্তী কোণ 0 ধরতেছ। মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি মানে কি, তারা পরস্পর সমান্তরাল বা একই দিকে তারা ক্রিয়াশীল। তো আশা করা যায় বুঝতে পারছো যে কেন শর্তটা এমন। তাহলে এখন আমাদেরকে প্রশ্ন কি করছে, প্রশ্নে বলছে ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল হবে কি। তো ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল হবে কিনা সেটার জন্য আমরা কি করব, তাদেরকে ক্রস গুণ করব। ক্রস গুণফলের অ্যান্সার যদি 0 হয় তাহলে সমান্তরাল হবে, আর যদি 0 না হয় তাহলে কিন্তু সমান্তরাল হবে না। তো আমরা বি ক্রস সি এদের ক্রস গুণফল করি। তাহলে আবারও নির্ণায়কের সাহায্যে প্রথমে আই, তারপরে জে, তারপরে কে, সহগগুলো লিখি। বি ভেক্টর আই এর সহগ 1, জে এর সহগ হচ্ছে 2, কে এর সহগ হচ্ছে 4, এবং সি ভেক্টরের আই এর সহগ হচ্ছে 5, জে এর সহগ হচ্ছে 1, কে এর সহগ হচ্ছে -1। তো এখন আমরা একটু প্রথমে আই ক্যাপ লিখলাম, তারপরে আই ক্যাপ বরাবর রো এবং কলাম বাদ দিয়ে দিছি, তাহলে থাকলো কত, 2 এবং 1, তাহলে -2, তারপরে -4, -2 হবে, সরি -2 হবে, থ্যাংক ইউ। তাহলে এখানে কত আসতেছে হচ্ছে -4, -4। আর তারপরে মাঝখানে জে এর বেলায় সামনে একটা মাইনাস, তারপরে রো কলাম বাদ, জে বরাবর রো কলাম বাদ দিলে -2 মাইনাস কত আসে, 4 5 20। তারপরে কে বরাবর যদি রো কলাম বাদ দিয়ে দাও, কে বরাবর রো কলাম বাদ দিলে থাকবে কত, 1 -10, সবই না মাইনাস চলে আসলো, একটু প্লাস আনতে পারলে ভালো লাগতো। কিউ প্লাস হচ্ছে না, তাহলে -8 i ক্যাপ, এই মাঝখানে প্লাস হচ্ছে একটা, -22 হয়, মাইনাসে মাইনাসে প্লাস 22 জে -9 কে। তাহলে দেখো ক্রস গুণফল কি 0 হয়েছে না, তাহলে লিখবো যেহেতু বি ক্রস সি ইজ নট ইকুয়ালস টু 0, অতএব ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল নয়, সমান্তরাল নয়। বুঝতে পারছি, সমান্তরাল নয়। দেখো এটা যদি একটা এমসিকিউ তে আসে তাহলে কি এত সময় আমাদের কাছে থাকবে? এমসিকিউ এর জন্য আমরা একটা ট্রিক্স শিখে রাখবো, এমসিকিউ আসলে এত সময় আমাদের কাছে থাকবে না। ফর এমসিকিউ এন্ড অ্যাডমিশন ট্রিক্সটা একটু মনে রাখো, ভালো মতো মনোযোগ দিয়ে শোনো। যে দুইটা ভেক্টরের কথা বলবে যে এরা সমান্তরাল কিনা, কি করবা, সেই দুইটা ভেক্টরের আই এর সহগের অনুপাত, জে এর সহগের অনুপাত এবং কে এর সহগের অনুপাত যদি সমান হয় তাহলে সমান্তরাল হবে। আই এর সহগের অনুপাত, জে এর সহগের অনুপাত, কে এর সহগের অনুপাত যদি সমান হয়, তাহলে দেখো তো এখানে আই এর সহগ ছিল 1 আর সি ভেক্টর আই এর সহগ ছিল 5, এটা সমান হওয়া লাগবে কার, জে এর সহগগুলার অনুপাতের সমান। বি ভেক্টরের জে এর সহগ 2, সি ভেক্টর জে এর সহগ 1, অনুপাত কি সমান হয়েছে না, তাহলে নট ইকুয়ালস টু এইটা, তাহলে অতএব সমান্তরাল নয়। কয় সেকেন্ড লাগবে বলো তো, 10 সেকেন্ড। অনুপাতটা চেক করবা, ভেক্টর দ্বয়ের আই এর সহগগুলার অনুপাত, জে এর সহগগুলার অনুপাত এবং কে এর সহগগুলার অনুপাত যদি সমান হয় তাহলে তারা কি হবে, পরস্পর সমান্তরাল হবে। আর যদি সমান্তরাল না হয় তাহলে অনুপাত সমান হবে না, যেটা এখানে হয়েছে। আচ্ছা তোমরা খুবই দ্রুত চেক করো তো এ আর সি সমান্তরাল কিনা, এ আর সি সমান্তরাল কিনা খুব দ্রুত চেক করার চেষ্টা করি। তাহলে আর ক্রস গুণফল করব না, সমান্তরাল তো চেক করে ক্রস গুণফলের সাহায্যে, আমরা তা করবো না এমসিকিউ এর জন্য। তাহলে সহগগুলার অনুপাত দেখব, এ ভেক্টরের আই এর সহগ হচ্ছে 2, সি ভেক্টরের আই এর সহগ হচ্ছে 5, অনুপাত ইকুয়ালস টু এ ভেক্টরের জে এর সহগ হচ্ছে -3 এবং এখানকার জে এর সহগ হচ্ছে 1, তাহলে কি সমান হইলো না, তাহলে তার করার দরকার নাই, দরকারই নেই, সবই সমান হওয়া লাগবে। কে করতে হবে কিনা তুমি জিজ্ঞাসা করলে, তা আমরা বললাম যে প্রত্যেকটার সহগের অনুপাত সমান হতে হবে, আই এর সহগের অনুপাত, জে এর সহগের অনুপাত, কে এরটা সমান হতে হবে। তো একটা যদি সমান না হয়ে যায় পরেরটার করার দরকারই হচ্ছে। বুঝতে পারছি? ও তাহলে আমরা আশা করি এমসিকিউ তে এটা আসলে আমরা কিভাবে দ্রুত করব বা অ্যাডমিশনে কিভাবে দ্রুত করব সেটাও শিখে ফেলছি। এবার 3 নাম্বার কোশ্চেন, ভেক্টর ত্রয় সমতলীয় হবে কিনা, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তাহলে সমতলীয় হওয়ার শর্তটা কি? সমতলীয় মানে যে সকল ভেক্টর একই তলে অবস্থিত, যে সকল ভেক্টর একই তলে অবস্থিত তাদেরকে আমরা সমতলীয় ভেক্টর বলি। একটা নির্দিষ্ট তলে অবস্থিত হলে তাদেরকে আমরা সমতলীয় ভেক্টর বলি। তাহলে সমতলীয় হবে কিনা তার জন্য শর্তটা কি, আগে শর্তটা আমি একটু লিখি। যে কোনো দুইটা ভেক্টরের ক্রস গুণফলের সাথে অপর ভেক্টরের ডট গুণফল যদি শূন্য হয় তাহলে ভেক্টর ত্রয় সমতলীয় হবে।
যে কোনো দুইটার ক্রস গুণফলের সাথে অপর ভেক্টরের ডট গুণফল শূন্য হতে হবে। যে কোনো দুইটার ক্রস গুণফলের সাথে, ধরো এ আর বি এর ক্রস গুণফলের সাথে, এ আর বি এর ক্রস গুণফলের সাথে তুমি যদি সি এর ডট গুণ করে অ্যান্সার 0 আনো তাহলেও সমতলীয় হবে। বি আর সি এর ক্রস গুণফলের সাথে যদি এ এর ডট গুণ করে 0 আসে তাও সমতলীয়। এ আর সি এর ক্রস গুণফলের সাথে যদি বি এর ডট গুণফল 0 হয় তাহলেও এরা কি হবে? সমতলীয় হবে। তিন ভাবেই সমতলীয় হইতে পারে। কি বললাম তাহলে? যে কোনো দুইটা ভেক্টরের ক্রস গুণফলের সাথে অপর ভেক্টরের ডট গুণফল যদি শূন্য হয় তাহলে তারা সমতলীয় হবে। যে কোনো দুইটার ক্রস গুণফলের সাথে অপর ভেক্টরের ডট গুণফল যদি শূন্য হয় তাহলে তারা সমতলীয় হবে। এখন কথা হচ্ছে শর্তটা এমন কেন, এটা চলো একটু বোঝার চেষ্টা করি যে কেন এই শর্তটা এমন। তো মনে মনে কল্পনা করো এটা হচ্ছে একটা তল বা সারফেস। আমরা এই তলের উপর তিনটা ভেক্টরকে রাখার চেষ্টা করি। তো ধরো এই তিনটা হচ্ছে আমাদের ভেক্টর, এই তিনটা হলো ভেক্টর। তাহলে এইটা একটা ভেক্টর এই তলের উপর অবস্থিত, এটা আরেকটা ভেক্টর এই তলের উপর অবস্থিত, এই ভেক্টরটাও এই তলের উপর অবস্থিত। তাহলে দেখো তিনটা ভেক্টর একই তলের উপর অবস্থিত। ক্লিয়ার? তো এখন ধরো এইটা হচ্ছে আমাদের এ ভেক্টর, এইটা হলো বি ভেক্টর এবং এটা হচ্ছে আমাদের সি ভেক্টর। তাহলে দেখো এ আর বি এর ক্রস গুণ করব, যে কোনো দুইটার ক্রস গুণ, এ আর বি এর ক্রস গুণ করব। তাহলে দুইটা ভেক্টরের ক্রস গুণফলের ডিরেকশন কোন দিকে হয়? সব সময় উভয়ের সাথে লম্ব বরাবর হয়। দুইটা ভেক্টরের ক্রস গুণফল সব সময় কোন দিকে হবে? উভয়ের সাথে লম্ব। তাহলে দেখো এ আর বি কে যখন তুমি ক্রস গুণ করবা তাদের ডিরেকশন হবে এরকম উভয়ের সাথে লম্ব, এই যে এইরকম উভয়ের সাথে লম্ব। তাহলে দেখো এই যে উভয়ের সাথে লম্ব মানে এ ভেক্টরের সাথেও লম্ব, বি ভেক্টরের সাথেও লম্ব। এ আর বি এর ক্রস গুণফল এইটা, বুঝছো? এ আর বি এর ক্রস গুণফল এইটা, এটা দুইটার সাথেই লম্ব। এখন দেখো তৃতীয় ভেক্টরটা যদি ওই তলের উপরেই অবস্থিত হয় তাহলে দেখো তৃতীয় ভেক্টরের সাথেও এটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করে আছে? 90 না? যদি ওই তলের উপর অবস্থিত হয়, এ আর বি যে তলে সেই তলেই যদি সি থাকে তাহলে এর সাথে 90, বি এর সাথে 90, সি এর সাথেও 90। তাহলে এই দুইটার ক্রস গুণফলের যে অ্যান্সারটা পাইলাম তার সাথে তৃতীয় ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। আর দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হলে তাদের ডট গুণফল আমরা জানি কত হয়? 0 হয়। তাহলে দেখো এখন কি বললাম আমরা? এই দুইটার ক্রস গুণফল করে অ্যান্সার পাইলাম 0, তার সাথে আরেকটা ডট গুণফল করে অ্যান্সার পাচ্ছি, সরি, এ আর বি এর ক্রস গুণফল করে অ্যান্সার পাইলাম এইটা, এ আর বি এর ক্রস গুণফল করে অ্যান্সার পাইলাম এইটা। তাহলে এইটার সাথে তৃতীয় ভেক্টরের ডট গুণ করতেছি, করে অ্যান্সার কত লিখতেছি? 0। তাহলে এইটার সাথে তৃতীয় ভেক্টরের ডট গুণফলের অ্যান্সার 0 কখন হবে? যদি তারা পরস্পর 90 ডিগ্রি হয়। তাহলে তারা পরস্পর 90 ডিগ্রি মানে দেখো তৃতীয় ভেক্টরের সাথে অ্যান্সারটা 90 ডিগ্রি, তৃতীয় ভেক্টরের সাথে অ্যান্সার 90 ডিগ্রি, এ ভেক্টরের সাথে অ্যান্সার 90 ডিগ্রি, বি এর সাথে 90 ডিগ্রি। তাহলে তিনটাতে একই তলের উপর অবস্থিত। বুঝতে পারছি যে কেন এরকম শর্ত? ওকে, তাহলে শর্ত যদি বোঝা হয়ে থাকে তাহলে এবার আমরা ম্যাথটা করে ফেলবো। যে কোনো দুইটার ক্রস গুণ করব, ডট গুণ করতে হচ্ছে না কিন্তু, যে কোনো দুইটার ক্রস গুণ, খেয়াল রাখবা ডট গুণ না। তাহলে প্রথমে যে কোনো দুইটার ক্রস গুণ করব। দেখো আমার কাছে অলরেডি এ আর বি এর ক্রস গুণ করা আছে, বি আর সি এর ক্রস গুণও করা আছে। তাহলে ওইটা কি করবা না অন্য কোনো কিছু করবা? মানে এ আর বি করছি, এ আর সি করছি, বি আর সরি এ আর বি করছি, বি আর সি করছি, এ আর সি করা নেই, এটা কি করব? এটাই করি। তাহলে কষ্ট করা লাগবে, আর ওগুলা করলে আর কোনো কষ্ট করা লাগবে না। তাহলে আমরা অ্যান্সারটা শুরু করি। প্রথমে বি আর সি এর, বি আর সি না এ আর সি, তাই না? এ আর সি এর ক্রস গুণ করি। তাহলে ক্রস গুণ তো খুবই সহজ। প্রথমে একটা জাদুর বাক্স আঁকাবা, আই জে কে দিবা, তারপরে এ ভেক্টর আই এর সহগ দিবা 2 - 3 1 এবং সি ভেক্টরের সহগ দিবা 5 1 - 2। তারপরে গুণ করবা। এটা তো আমরা অলরেডি শিখে ফেলছি যে কিভাবে করতে হয়। তাহলে কি করব? আই বরাবর রো কলাম বাদ দিব, তাহলে কত আসতেছে? 6 - 1। দেখো তো ঠিক হচ্ছে কিনা? 3 দুগুণ 6, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, এটা সূত্রের মাইনাস, 1 আর 1 গুণ করলে 1। তারপরে মাইনাস জে বরাবর হিসাব নিকাশ করতে গেলে আগে একটা মাইনাস দিতে হয়। তারপরে জে বরাবর রো কলাম বাদ দিলে 2 আর -2 গুণ করব, -4, সূত্রের একটা মাইনাস, তাহলে 5 × 5। ঠিক আছে। তারপরে কে ভেক্টর লিখবো, কে ভেক্টর লেখার পরে রো কলাম বাদ দিয়ে দিলাম, থাকলো হচ্ছে 2 মাইনাস মাইনাসে মাইনাসে হয়ে গেল প্লাস, 3 5 15। দেখো বুঝতে পারছো লাস্টের অংশ? কে বরাবর রো কলাম বাদ, 2 আর 1 গুণ করলে 2, সূত্রের একটা মাইনাস, ওটা মনে মনে রাখো, ওটা মনে আছে, সূত্রের একটা মাইনাস, 3 আর 5 গুণ করলে 15, কিন্তু সামনে একটা মাইনাস, -15, আর ওই যে মনে মনে রাখছো মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে +15। তাহলে কি হইলো? এখানে আসলে হচ্ছে 5i ক্যাপ
তারপরে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস 9 জে ক্যাপ, যে -9 মাইনাসে মাইনাসে প্লাস, তারপরে প্লাস 17 কে ক্যাপ। তাহলে দুইটা ভেক্টরের ক্রস গুণ করছি, এটার সাথে তৃতীয় ভেক্টরের ডট গুণ করতে হবে। এটার সাথে তৃতীয় ভেক্টরের ডট গুণ মানে কি a ক্রস c এর সাথে b ভেক্টরের ডট গুণ। তাহলে এখন ডট গুণ করা তো আমরা সবাই পারি, এটা হচ্ছে দুনিয়ার সবথেকে সহজ কাজের মধ্যে একটা। 5i ক্যাপ প্লাস 9j ক্যাপ প্লাস 17k ক্যাপ ডট বি ভেক্টর i হচ্ছে বি ভেক্টরের মান হচ্ছে i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 4k ক্যাপ। জীবনেও 0 আসবে না, কোনো মাইনাস আসে না। তাহলে 5 একে 5, 9 দুগুণ 18, 17, 4 17 কত হয়? 3 17 51, 4 17 কত হচ্ছে? 67 68 মনে হয়, 68 না? দেখো তো একটু, 4 গুণন 17 করলে 68। তাহলে এখন এটা যোগ টোগ করে ফেলি, কত আসে? 68 আর হচ্ছে 20 কত হয়? 68 78 88 আর 3 91। তাহলে দেখো অ্যান্সার কি 0 আসছে? অ্যান্সার যেহেতু 0 না, যেহেতু a ক্রস c ডট b ইজ নট ইকুয়ালস টু 0, অতএব তারা সমতলীয় নয়, সমতলীয় নয়। দেখো বুঝতে পারছো, এরা কিন্তু সমতলীয় হচ্ছে না। এখন ধরো এই প্রশ্নটাই তোমাকে সিকিউতে না করে এমসিকিউতে করছে, তাহলে কি করবা? জীবনটা তো বেদনাদায়ক হয়ে যাবে, যে এত বড় কাজ করে 1 নাম্বার, তাহলে তো সময়ও দেয় না। কি করা যাবে? তাহলে একটা টেকনিক, ফর এমসিকিউ প্লাস অ্যাডমিশন, ফর এমসিকিউ প্লাস অ্যাডমিশন কি করবা? যে 3টা ভেক্টর নিয়ে তোমাকে প্রশ্ন করছে, এই যে এখানে দেখা আছে না ভেক্টর ত্রয়, ত্রয় মানে কয়টা? 3টা। এই 3টা ভেক্টর দিয়ে একটা নির্ণায়ক বানাবা, 3টা ভেক্টর দিয়ে একটা নির্ণায়ক বানাই দিবা। এই যে একটা বাক্স বানাবা, জাদুর বাক্স, 3টা ভেক্টর নিয়ে নির্ণায়ক। তাহলে 2 -3 1, আর একটা কত? 1 2 4, আর একটা কত? 5 1 -2। তারপরে এখন এই নির্ণায়কের মান বের করা তো পারবো। নির্ণায়ক কিভাবে করে একটু আগে আমরা এর ভিতরে শিখলাম, এটা এখানে একটু অ্যাপ্লাই করি। এখানে অ্যাপ্লাই করলে প্রথমে দেখো 2টাকে রেখে দিলাম, রেখে দিয়ে যে এই বরাবর রো কলাম বাদ, 2 আর 2 করলে -4 দেখো হইলো -4 হয়েছে কিনা দেখো। আচ্ছা, তারপরে সূত্রের মাইনাস, আর ওর সাথে আবার একটা কি আছে? -3। তারপরে 3 বরাবর রো কলাম আমার বাদ দিয়ে দেওয়া লাগলো। 3 বরাবর রো কলাম বাদ দিলে কি থাকে? 1 এবং -2 গুণ করলে কত হয়? -2। তারপরে -4 5 20। তারপরে সূত্রের প্লাস 1 বরাবর রো কলাম বাদ, তাহলে 1 -10। দেখো তো ঠিক আছে? তাহলে এখন একটু হিসাব নিকাশ করো, কত আসবে? এটা তো মাইনাসে মাইনাসে হচ্ছে কি আসবে? -8 আর 2 16, তারপরে +3, আর এখানে হচ্ছে তোমার কত আসতেছে? 22। তাহলে হচ্ছে 66 প্লাস 66, তাই না? +3 না, -66, আর এটা আসতেছে -9। হ্যাঁ -16, হ্যাঁ। এখন দেখো সবকিছু হিসাব করলে -91 আসে কিনা। এই যে দেখো সেই 91 আমরা আগেই বের করে রাখছি। বলতে পারো ভাইয়া মাইনাস কেন আসলো? আমি যে অর্ডারে এখানে গুণ করছি ওখানে সেই অর্ডারে গুণ করি নাই, এই কারণে মাইনাস আসছে। তাহলে যদি দেখো যে নির্ণায়কের কোনো মান আসতেছে, তাহলে তো সমতলীয় না। যদি নির্ণায়কের মান 0 আসছে, তাহলে বলবা সমতলীয়। বুঝছো? তাহলে এমসিকিউ এর জন্য আর এভাবে আই জে কে চিন্তা করবা না, সরাসরি 3টা ভেক্টর দিয়ে নির্ণায়ক বানাবা। এমসিকিউ এর জন্য 3টা ভেক্টর দিয়ে একটা নির্ণায়ক বানাবা, তারপরে সেই নির্ণায়কের অ্যান্সার করবা। নির্ণায়কের অ্যান্সার যদি 0 হয় তাহলে সমতলীয়, আর যদি 0 না হয় তাহলে সমতলীয় নয়। এইবার দেখো এইটারই অথবা দিয়ে আরো 2টা কোশ্চেন লেখা আছে। ভেক্টর ত্রয় দিয়ে কোনো ঘনবস্তু গঠন করা যাবে কিনা। এখন ঘনবস্তু মানে কি? যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 3টাই আছে। ঘনবস্তু মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 3টাই আছে। তাহলে এখন ঘনবস্তু হইতে গেলে কি একই তলের উপর থাকলে ঘনবস্তু বানানো যায়? উচ্চতা কি পাওয়া যাবে? ধরো এই যে 3টা মার্কার আমি একই জায়গায় রেখেছি, একই তলের উপর এভাবে রাখছি, এটা কি ঘনবস্তু হবে? অন্তত একটা ভেক্টর তো অন্য তলের উপর থাকা লাগবে, তাহলে দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা 3টা পাওয়া যাবে। তাহলে যদি একই তলের উপর অবস্থিত হয় তাহলে কি ঘনবস্তু বানানো যাবে? না। তাহলে দেখো তো এখানে বলছে কোনো ঘনবস্তু গঠন করা যাবে কিনা। যদি বলে ঘনবস্তু গঠন করা যাবে কিনা, কি যাচাই করবা? যাচাই করবা যে তারা একই তলের উপর অবস্থিত কিনা। একই তলে মানে সমতল,
একই সমতলে অবস্থানীয় কিনা, মানে সমতলীয় কিনা এটা যাচাই করবা। দেখো তো এরা কি সমতলীয়? না, সমতলীয় না। সমতলীয় যদি হইতো তাহলে তো আর ঘনবস্তু বানানো যাইতো না। এখন তো সমতলীয় না, তাহলে অবশ্যই ঘনবস্তু বানানো যাবে, অবশ্যই ঘনবস্তু বানানো যাবে। তাহলে অতএব ভেক্টর ত্রয় দিয়ে ঘনবস্তু বানানো সম্ভব, ঘনবস্তু বানানো সম্ভব। তো এখন প্রশ্ন বলছে কি, আরেকটা দেখো অল্টারনেটিভ কোশ্চেন, তাহলে ঘনবস্তু গঠন করা যাবে কিনা তার জন্য কিন্তু সমতলীয়ই প্রমাণ করতে হয়। অল্টারনেটিভ কোশ্চেনটা কি বলছে, যে গঠিত ঘনবস্তু এর আয়তন, বলছে ঘনবস্তু বানানো যাবে কিনা, উত্তর হলো হ্যাঁ যাবে। যদি বলতো যে যায় না, ধরো কথার কথা একটু বোঝো, যদি এই অ্যান্সার 0 আসতো, যদি অ্যান্সার 0 আসতো তাহলে তারা সমতলীয় হইতো। সমতলীয় হইলে কি ঘনবস্তু বানানো যাবে না, তাহলে ঘনবস্তুর আয়তন কত হবে? 0। বানানোই যাবে না, তাহলে আয়তন হবে 0। আর এখন তো বানানো যাচ্ছে, বানানো যাচ্ছে না অবশ্যই, সমতলীয় নয় তাহলে বানানো যাচ্ছে, বানানো গেলে তো আয়তন আছে, তাহলে সেটার আয়তন কি হবে? এই নির্ণায়কের অ্যান্সারটাই হলো তার আয়তন। এবং অতএব গঠিত ঘনবস্তুর আয়তন হবে, গঠিত ঘনবস্তুর আয়তন ইকুয়ালস টু 91 ঘন একক। সমতলীয় হওয়া মানে তো একই তলের উপর অবস্থান, একই তলে হলে তার ঘনবস্তু হবে না, একই তলে না হলে ঘনবস্তু হবে। আর যদি ঘনবস্তু হয় তার একটা আয়তনও থাকবে, সে আয়তন হবে এই অ্যান্সারটা। যদি তুমি অন্য অর্ডারে গুণ করতে -91 আসতে পারতো, কিন্তু অ্যান্সারের বেলায় আর মাইনাস লিখবা না, আয়তন তো নেগেটিভ হয় না। দেখো আমরা এই 3টা প্রশ্ন কিন্তু উত্তর একই, 3টা প্রশ্ন কিন্তু উত্তরটা একই। এবার পরেরটা, এটা কি ক্লিয়ার করে ফেলবো আমরা? ভেক্টর ত্রয় লিখছিলাম, ওটা ত্রয়, ভেক্টর ত্রয় মানে 3টা দিয়ে ঘনবস্তু বানানো সম্ভব। আচ্ছা, এবার পরের কোশ্চেন, এ আর সি ভেক্টর ত্রয় কোন ত্রিভুজের সন্নিহিত বাহু নির্দেশ করলে ওই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। দুইটা ভেক্টর একটা ত্রিভুজের সন্নিহিত বাহু নির্দেশ করলে তার ক্ষেত্রফল। ভেক্টর দ্বয় লিখছি না ত্রয় লিখছি? ত্রয় লিখছি, তাহলে দ্বয়। আসলে ম্যান ইজ মর্টাল তো একটু ভুলভাল হয়ে যায়। ম্যান ইজ মর্টাল মানে কি আমি কখন ব্যবহার করলাম? ভুল বলার সময়, তাহলে এটাও একটা ভুল, বুঝছো? ম্যান ইজ মর্টাল, তাহলে মানুষ মাত্রই ভুলনশীল। আচ্ছা, কি বলছে? এ আর সি ভেক্টর ত্রয়, আবার ভেক্টর ত্রয় বলতেছে, এ আর সি ভেক্টর ত্রয় কোন ত্রিভুজের সন্নিহিত বাহু হলে ওই ত্রিভুজের ক্ষেত্রফল। গত ক্লাসে আমরা কিন্তু এটা শিখছিলাম যে দুইটা ভেক্টর, ধরো এ একটা ভেক্টর, সি একটা ভেক্টর, দুইটা ভেক্টর যদি একটা ত্রিভুজের সন্নিহিত বাহু নির্দেশ করে তাহলে ওই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি হবে? ওই ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইনটু ওই দুইটা ভেক্টরের ক্রস গুণফলের মান, ওই দুইটা ভেক্টরের ক্রস গুণফলের মান। তাহলে এখন এ আর সি তো ক্রস গুণফল আমার কাছে করাই আছে, আমি নতুন করে আর করব না। ধরো তোমার পরীক্ষায় যদি আসে এটা, তাহলে তোমাকে তো করে নিতে হবে, না আমার কাছে একটু আগেই করা আছে, আমি নতুন করে আর কষ্ট করে করতে চাচ্ছি না। এ আর সি এর ক্রস গুণফল আমি বের করে রাখছি, একটু কষ্ট করে আমাকে বলো তো এ আর সি এর ক্রস গুণফল কত পাইছি? এ আর সি এর ক্রস গুণফল 5i প্লাস 9j প্লাস 17k, 5i প্লাস 9j প্লাস 17k। এখন এই ক্রস গুণফলের মান তুমি কিভাবে বের করবা? অতি সহজ, রুট ওভার দাও, i এর সহগের উপরে স্কয়ার, j এর সহগের উপরে স্কয়ার, k এর সহগের উপরে স্কয়ার। দেখো তো এই গুণ স্কয়ার করলে কত আসে? আমার কাছে এটা করা না থাকলে কিন্তু করে নিতে হইতো, যেহেতু করা আছে তাই আমরা একটু সুবিধা ভোগ করতেছি। কত আসে? রুট ওভার 375। আচ্ছা, তাহলে এই মানটা এখানে বসাও, হাফ ইন্টু রুট ওভার 395, ওটাকে 2 দ্বারা ভাগ করে ফেলো, অথবা এরকম রাখলেও হবে যে √395 ডিভাইডেড বাই 2 এত বর্গ একক। শেষ অ্যান্সার। খালি সূত্র জানা লাগবে, যে সূত্রটা কি, লাস্ট ক্লাসে আমরা কিন্তু এই সূত্র দেখছি। এবার 5 নাম্বার কোশ্চেনে আমাদেরকে কি বলছে?
5 নাম্বার কোশ্চেন আমাদেরকে বলছে বি আর সি ভেক্টর দ্বয় কোন সামান্তরিকের সন্নিহিত বাহু নির্দেশ করলে ওই সামান্তরিকের ক্ষেত্রফল কত। দুইটা ভেক্টর রাশি যদি একটা সামান্তরিকের সন্নিহিত বাহু নির্দেশ করে, দুইটা ভেক্টর রাশি যদি একটি সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু নির্দেশ করে, ধরো এ একটা না বি আর সি বলছে তাই না, তাহলে বি ভেক্টর আর সি ভেক্টর যদি দুইটা সন্নিহিত বাহু নির্দেশ করে তাহলে অতএব ওই সামান্তরিকের ক্ষেত্রফল কত হবে বলতো। ওই সামান্তরিকের ক্ষেত্রফল হবে হচ্ছে ওই দুইটা ভেক্টরের ক্রস গুণফলের মান। অতএব সামান্তরিকের ক্ষেত্রফল ইকুয়ালস টু হবে ওই দুইটা ভেক্টর অর্থাৎ বি আর সি এর ক্রস গুণফলের মান। তো বি আর সি ভেক্টরের ক্রস গুণ করতে হবে আগে, তা আমার কাছে করা আছে, এই যে দেখো 2 নম্বরে করা আছে, তাহলে আমি আর কষ্ট করে করতে যাচ্ছি না। বি আর সি এর ক্রস গুণফল কত বের করে রাখছি একটু বলো তো, কত বের করে রাখছি 2 নাম্বার ম্যাথে? -8i + 22j 9k। তো এটা যেহেতু করা আছে আমার কাছে আর কষ্ট করে করলাম না, এখন এটার মান দরকার, তাহলে রুট ওভার দিব i এর সহগের উপরে স্কয়ার -8i² 22 এর উপরে স্কয়ার, তারপরে প্লাস -9 এর উপর স্কয়ার। দেখো তো এটা কত আসে। শুধু 629 √629 এত বর্গ একক, কারণ এটা ক্ষেত্রফল তাই বর্গ একক। আর যখন আয়তন লিখছিলাম তখন লিখছিলাম ঘন একক। তাহলে দেখো এগুলা বের করা যাবে যদি তুমি কোনো মতে সূত্রটা মনে রাখতে পারো আর ক্রস গুণফলটা করতে কিভাবে হয় সেটা পারো, তাহলেই হবে। 6 নাম্বার কোশ্চেন কি বলছে, এ আর বি ভেক্টরের সমান্তরাল, সরি কোশ্চেনটা একটু কারেকশন হবে, সমান্তরাল একক ভেক্টর আসলে ডট গুণের হিসাব, ডট গুণে আমরা শিখছিলাম। লম্ব দিকে একক ভেক্টর, এ ও বি ভেক্টরের লম্ব দিকে একটি একক ভেক্টর নির্ণয় করো। এ আর বি ভেক্টরের লম্ব দিকে একটি একক ভেক্টর নির্ণয় করো। তাহলে এটাও দেখো অলরেডি আমরা অনেকাংশেই করে ফেলছি, একটু খেয়াল করো। আমরা একটু মনে মনে দুইটা ভেক্টরকে কল্পনা করি। একটা ধরো এ ভেক্টর, এটা হলো বি ভেক্টর, একটা এ একটা বি, এই দুইটা লম্ব দিকে মানে এই দুইটা লম্ব বরাবর একটা একক ভেক্টর বের করতে বলছে। তাহলে দুইটা ভেক্টরের ক্রস গুণফলের ডিরেকশন কোন দিকে হয়? উভয়ের সাথে লম্ব বরাবর। লম্ব বরাবর উপরের দিকেও হইতে পারে, লম্ব বরাবর নিচের দিকেও কিন্তু হইতে পারে। তাহলে এই যে ভেক্টরটা, এই দুটার ক্রস গুণফল করে যে ভেক্টরটা পাচ্ছি সেইটা উভয়ের সাথে লম্ব বরাবর হচ্ছে না। দেখো আমাদেরকে কি বলছে, এ আর বি ভেক্টরের লম্ব দিকে একক ভেক্টর বের করতে, তাহলে এ এর সাথেও লম্ব হতে হবে, বি এর সাথেও লম্ব হতে হবে। আর এই দুটার ক্রস গুণফল যেটা, এটা তো উভয়ের সাথেই লম্ব, তার মানে আমাকে এই একক ভেক্টরটা বের করতে বলছে। তাহলে এটা কিভাবে বের করব? দেখো এটাও খুবই সহজ। আমরা 6 নাম্বার কোশ্চেনের দিকে যাই। তাহলে এই দুইটা ক্রস গুণফল করতে হবে, এটা তো বুঝতে পারতেছি। কোন দুইটার? এ আর বি এর। তাহলে এ আর বি এর ক্রস গুণফল করি, বলো তো এ ক্রস বি সমান কি লেখা যায়? এ বি সাইন থিটা, তার সাথে আছে একটা ইটা। বলো তো এই ইটা দ্বারা কি বোঝায়? ইটা হচ্ছে ক্রস গুণফলের দিক নির্দেশকারী একটা একক ভেক্টর। লিখে দিছিলাম গত ক্লাসে আমরা যে এটা হচ্ছে একটা একক ভেক্টর যেটা ক্রস গুণফলের দিক নির্দেশ করে। আর দিকটা কোন দিকে হবে? উভয়ের সাথে লম্ব বরাবর। এখন এই উভয়ের সাথে লম্ব বরাবর একক ভেক্টর মানে ইটাটাই তোমাকে বের করতে বলছে। তাহলে ইটা সমান সমান কি লেখা যাবে? দেখো তো, ইটা সমান সমান এ বি সাইন থিটা গুণ আকারে আছে, এই পাশে নিয়ে আসলে কি হয়ে যাবে বলো তো? ভাগ হয়ে যাবে। তাহলে উপরে থাকলো এ ক্রস বি, নিচে হচ্ছে এ বি সাইন থিটা। এখন এটার সামনে আমি একটা প্লাস মাইনাস দিব। কেন প্লাস মাইনাস দিব? কারণ ওই একক ভেক্টরের দিক হইতে পারে দুইটা, লম্ব বরাবর, উভয়ের সাথে লম্ব বরাবর বাইরের দিকেও হইতে পারে, ভেতরের দিকেও হইতে পারে, ক্লকওয়াইজ হইতে পারে, অ্যান্টি ক্লকওয়াইজও হইতে পারে। এই জন্য আমি প্লাস মাইনাস দুইটাই উল্লেখ করতেছি। কোন দিকে সেটা তো বলে দেয় নাই যে ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ, এটা উল্লেখ করে দেয়। এখন একটু খেয়াল করে দেখো, এই যে এ ক্রস বি, এই ক্রস গুণফল তো আমার কাছে করাই আছে, করা আছে না? তাহলে নতুন করে আর করতে হবে না, যদি করা না থাকে তাহলে করতে হইতো। আর একটা বিষয় খেয়াল করো তো, এই সূত্রের এই যে এ বি সাইন থিটা, এইটুকু কি নির্দেশ করে? এইটুকু হচ্ছে ক্রস গুণফলের শুধুমাত্র মান নির্দেশ করে, আর এটা হচ্ছে দিক। তাহলে ক্রস গুণফলের মানটা কি?
এ ক্রস বি ভেক্টরের মান। এখন দেখো এইটুকু কিন্তু আমরা অতি সহজে লিখে ফেলতে পারবো। এ ক্রস বি ভেক্টর আমরা বের করে রাখছি কত, সেটা বলো তো একটু। এ ক্রস বি কত বের করে রাখছি? এ ক্রস বি কত বের করে রাখছি একটু বলো। 1 নাম্বার কোশ্চেনে বের করছিলাম 14i, হ্যাঁ মাইনাস দিছি, -7j + 7k। এখন নিচে হলো এ ক্রস বি ভেক্টরের মান, তো এটার মান যদি বের করা না থাকে তাহলে বের করে নিবা সাইড নোটে বা হচ্ছে অন্য কোথাও। তাহলে এই ক্রস গুণফলের মান আমি একটু এই পাশে বের করে দেখাই। এ ক্রস বি ভেক্টরের মান কিভাবে মান বের করে? রুট ওভার দিতে হয়। রুট ওভার দিলে আমরা এখান থেকে i এর সহগ নিব, তারপরে প্লাস জে এর সহগ নিব, তারপরে প্লাস কে এর সহগ। কত আসে এটা? এটা আসতেছে 7√6। এটা এখানে বসাই দিব, এইটুকুই অ্যান্সার। বিভিন্ন গাইডে দেখবা এটাকে একটু ভাগ করে রাখছে, মানে 7√6 কে তিনটার নিচে আলাদা আলাদা করে দিছে। 14i এর নিচে আলাদা করে দেওয়া যায়, 7j এর নিচে আলাদা করে দেওয়া যায়, 7k এর নিচে আলাদা করে দেওয়া যায়। এটা তো আমরা জানি যে ভাগ আকারে আছে, মানে উপরের তিনটা রাশির সাথেই ভাগ আকারে আছে। তুমি আলাদা আলাদা করে দেখাইতে পারো অথবা এখানেও রেখে দিতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে দেখো আমরা আজকের ক্লাসের শুরুতে ক্রস গুণফল রিলেটেড এই 6টা কোশ্চেন করতে চাইছিলাম, আমরা কিন্তু 6টা কোশ্চেন করে ফেলছি। আশা করা যায় ক্রস গুণফল রিলেটেড এই কয়েকটা করলেই হয়ে যাবে। সামনের ক্লাসে আমরা ইনশাআল্লাহ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় কয়েকটা ম্যাথ করব, একটা বা দুইটা ম্যাথ করলে আশা করি হয়ে যাবে। দুইটা ম্যাথ করে আমরা হচ্ছে ভেক্টর ক্যালকুলাস শুরু করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ, আজকের ক্লাস এ পর্যন্ত।